এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তরকে দুই ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু টেম্পারেচার, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এবং আরেকটি হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রথমে যেটার বিষয়ে আমরা ঢুকবো সেটা হচ্ছে রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, HOMOSPHERE, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার, HETEROSPHERE, বা বাংলাতে বলা যেতে পারে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমো মানে হচ্ছে সম, স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল, হেটেরো মানে হচ্ছে বিষম, আর স্পিয়ার মানে হচ্ছে মণ্ডল। তো কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে, অ্যাটমসফিয়ারকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এবার হচ্ছে যে হোমোস্ফিয়ার কত দূর পর্যন্ত এবং হেটেরোস্ফিয়ারের বিস্তার কত দূর পর্যন্ত। আমরা জানি বায়ুমণ্ডল শূন্য থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অবস্থান করছে। তো হোমোস্ফিয়ার রয়েছে আপ টু 88 কিলোমিটার, 88 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ারের অবস্থান, এবং হেটেরোস্ফিয়ার হচ্ছে 88 টু 10,000 কিমি। হোমোস্ফিয়ারের ওপর হেটেরোস্ফিয়ারের অবস্থান। এবার প্রশ্ন হচ্ছে যে এই স্তরটার বা এই লেয়ারটার নাম হোমোস্ফিয়ার হলো কেন? বিভিন্ন ধরনের যে সমস্ত উপাদানগুলোর রেশিও আছে, কম্পোনেন্টস অফ ডিফারেন্ট কাইন্ড অফ কম্পোনেন্টসের যে রেশিও সেটা রিমেইন সেম। অর্থাৎ এক্ষেত্রে এই হোমোস্ফিয়ারের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অনুপাত সমান পরিমাণে থাকে, সেই জন্য এই স্তরকে বলা হয় হোমোস্ফিয়ার। কোন কোন স্তরগুলোতে বায়ুমণ্ডলের এই অ্যাকর্ডিং টু টেম্পারেচার বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তাদের মধ্যে কোন কোন লেয়ারগুলো এই হোমোস্ফিয়ারের মধ্যে পড়ে? প্রথমে আসছে ট্রোপোস্ফিয়ার, PHERE, আমি সংক্ষেপে লিখছি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর লোয়ার পার্ট অফ থার্মোস্ফিয়ার, অর্থাৎ থার্মোস্ফিয়ারের নিচের অংশ, লোয়ার পার্ট অফ থার্মোস্ফিয়ার। এই চারটি স্তর এই হোমোস্ফিয়ারের মধ্যে পড়ে, এবং এই স্তরের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো সমান অনুপাতে থাকে, তাই এই স্তরের নাম হোমোস্ফিয়ার। এবার আমরা চলে যাচ্ছি হেটেরোস্ফিয়ারের মধ্যে। এই হেটেরোস্ফিয়ার নাম বা বিষমমণ্ডল নাম কেন হয়েছে এই স্তরের? অনলি ওয়ান কম্পোনেন্টস ইজ রিমেন ইন ওয়ান লেয়ার। একটা স্তরে একটাই উপাদান থাকবে, একটা স্তরের মধ্যে একটাই উপাদান, সেই জন্য বিভিন্ন স্তর এখানে থাকে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অনুপাত থাকে, উপাদান থাকে বিভিন্ন স্তরে, সেজন্য একে বিষমমণ্ডল বলা হয়। আচ্ছা, এই বিষমমণ্ডলে কোন কোন লেয়ারগুলো থাকে? এটা 88 টু 10,000 কিলোমিটার। এখানে লোয়ার পার্ট অফ থার্মোস্ফিয়ারে হোমোস্ফিয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে, আপার পার্ট অফ থার্মোস্ফিয়ার এই স্তরের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এক্সোস্ফিয়ারও এই স্তরের মধ্যে আসছে, হেটেরোস্ফিয়ার। এবার প্রশ্ন হলো যে হেটেরোস্ফিয়ারের মধ্যে কোন কোন লেয়ারগুলো দেখা যায় যার নামকরণগুলো আলাদা। প্রথমে আমরা চলে যাচ্ছি 1 নম্বর লেয়ার, যেটাকে বলা হয় আণবিক নাইট্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তর, যেহেতু 88 কিমি থেকে এই লেয়ারের শুরু, তাই আণবিক নাইট্রোজেন স্তরটি 88 কিলোমিটার থেকে 200 কিমি পর্যন্ত অবস্থান করছে, এবং এখানে শুধুমাত্র নাইট্রোজেন গ্যাসেরই উপস্থিতি রয়েছে। 2 নম্বর লেয়ারে রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর।
এই 200 কিলোমিটারের পর থেকে অর্থাৎ 200 কিলোমিটারের পর থেকে 1120 কিলোমিটার পর্যন্ত এই লেয়ারটি এখানে শুধুমাত্র অক্সিজেন স্তরই বিরাজ করে। এরপরে রয়েছে 3 নম্বরে, যেটাকে বলছে হিলিয়াম স্তর। হিলিয়াম স্তরে রয়েছে 1120 কিলোমিটার টু 3540 অর্থাৎ 3540 কিমি পর্যন্ত, এবং 3540 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত আপ টু 10,000 কিলোমিটার পর্যন্ত একদম আপার গ্যাস লেয়ার বলা হয়, যেটা একেবারে উপর লেয়ারে রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ এই স্তরটার নাম হচ্ছে হাইড্রোজেন স্তর। একদম আপার লেয়ারে এই গ্যাস বিরাজ করে। ছোট প্রশ্ন হিসেবেও দিতে পারে। তো রাসায়নিক গঠন অনুসারে এই ভাগগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে আর অ্যাকর্ডিং টু টেম্পারেচার কোন কোন লেয়ারে ভাগ করছি আমরা অ্যাটমসফিয়ার। একটা গ্রাফ মতো করি, আমরা দেখতে পারবো যে কোনো লেয়ারে টেম্পারেচার বাড়ছে, কোনো লেয়ারে টেম্পারেচার কমছে। সাপোজ এটা 0 ডিগ্রি, এইদিকে টেম্পারেচার বাড়ছে, এইদিকে টেম্পারেচার কমছে। 10 প্লাস 20 মাইনাস 10 মাইনাস 20। তো প্রথম যে লেয়ারটা আমরা পাবো সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার যত উপরে উঠবো তত টেম্পারেচার কমতে থাকবে। সাপোজ এখান থেকে টেম্পারেচার যদি শুরু হয় তাহলে টেম্পারেচার কমের দিকে আসবে ধীরে ধীরে। তারপর আমরা একটা লেয়ার পাবো যে লেয়ারটাকে বলা হয় ট্রোপোপজ। এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, টেম্পারেচার না বাড়ে না কমে। তারপর একটা লেয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে আবার যত উপরে উঠবো টেম্পারেচার বাড়তে থাকবে। এইভাবে অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার বায়ুমণ্ডলের স্তরগুলোকে 6 ভাগে ভাগ করা যায়: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। একে একে আমরা দেখি যে কোন স্তরে বা কোন লেয়ারে কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে। একদম প্রথমে আমরা যেটাকে দেখে নেব সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, TROPOSPHERE, যেখানে ট্রোপোস, TROPOS, এই ট্রোপোস শব্দের অর্থ হচ্ছে ক্ষুব্ধ। আর এই ভিডিওগুলি অবশ্যই যদি বারবার দেখা হয় বা পজ করে দেখা হয়, ব্যাকে এসে দেখা হয়, আমার মনে হয় যে সময়টা আমরা অতিবাহিত করছি এক একটা চ্যাপ্টার আমরা রেডি করে নিতে পারবো খুব সহজেই। আর সমস্ত ইনফরমেশনই আমি দেওয়ার চেষ্টা করব, যার ভেতর থেকে ছোট প্রশ্ন 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর সবগুলোই যেন রেডি হয়ে যায়। তো ট্রোপোস্ফিয়ারের মধ্যে রয়েছে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো। আরেকটা বিষয়, এই ট্রোপোস্ফিয়ার উচ্চতা বিভিন্ন জায়গায় বিভিন্ন। যেমন আমরা পৃথিবীর মধ্যে যদি দেখি, এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন, এটা হচ্ছে পোলার রিজিয়ন অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল। এই ইকুয়েটোরিয়াল রিজিয়নে ট্রোপোস্ফিয়ারের হাইট 18 কিলোমিটার। আবার এই পোলার রিজিয়নে ট্রোপোস্ফিয়ারের হাইট 8 কিলোমিটার। তো বিষয়টা হচ্ছে যে এর হাইট ভ্যারি করছে পোলার রিজিয়ন এবং ইকুয়েটোরিয়াল রিজিয়নে। এবার এর মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে টেম্পারেচার। প্রথমেই আমরা বললাম যে ট্রোপোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় তত টেম্পারেচার কমতে থাকে। তার কারণ কি? একটা বিষয়, সেটা হচ্ছে যে যাকে বলা হয় NLR, নর্মাল ল্যাপস রেট। এর রেট কত? পার কিলোমিটারে বা 1000 মিটারে 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমতে থাকে। নর্মাল ল্যাপস রেট বলা হয় একে। 1 কিমি और 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমতে থাকে। দীঘার সমুদ্র সৈকতে হাইট আর দার্জিলিংয়ের হাইটের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। তো পুরী বা দীঘার সমুদ্র সৈকতে যে টেম্পারেচার থাকবে, দার্জিলিংয়ে গেলে তার থেকে মিনিমাম 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমতে থাকে। এর কারণগুলো কি? এর আরেকটা, এই স্তরের বা এই লেয়ারের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, আমরা টেম্পারেচার দেখলাম, আরেকটা হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। ডেনসিটি বা ঘনত্ব অর্থাৎ এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে
বায়ুমণ্ডলে যে সমস্ত উপাদানগুলো আছে তাদের ঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় 75% ডেনসিটি এখানেই রয়েছে। মজার বিষয়টা হচ্ছে যে এই লেয়ারে যত উপরে উঠতে থাকবো ডেনসিটিও কমতে থাকবে, সেই জন্য টেম্পারেচার যারা ক্যাচ করে রাখে বা ধারণ করে রাখে বিভিন্ন উপাদান, জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, গ্যাসেস, তারা কমতে থাকছে যত উপরে উঠবো, সেজন্য টেম্পারেচার কমতে থাকে। এবার আরেকটা যেটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই লেয়ারের মধ্যে, যে বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার, যার ক্ষমতা রয়েছে অধঃক্ষেপণ, ঝড় ঝঞ্ঝা, বিভিন্ন ধরনের বজ্রবিদ্যুৎ, তুষারপাত, সমস্ত ধরনের আবহাওয়ার গোলযোগপূর্ণ অবস্থা এই স্তরেই দেখা যায়। তাই স্তরের নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ট্রোপস শব্দটা ক্ষুব্ধ এর বাংলা অর্থ, এবং সেই জন্য বিমান চলাচল কিন্তু এই স্তরে করতে পারে না নির্বিঘ্নে। এবারে যেটার মধ্যে আমরা ঢুকবো সেটা হচ্ছে যে ট্রোপোস্ফিয়ারের আপার লেয়ার। ট্রোপোস্ফিয়ারের আপার লেয়ারকে বলা হয় ট্রোপোপজ। যেমন একটু আগে আমরা দেখলাম যে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার, HOMOSPHERE, আর উপরে রয়েছে হেটেরোস্ফিয়ার, HETEROSPHERE, হেটেরোস্ফিয়ার। এই দুটো লেয়ারের যে মিডিল অংশ সেই স্তরকে বলা হয় টার্বোপজ। আর ট্রোপোস্ফিয়ার আর উপরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুটোর মিডিল পোর্শনকে বলা হয় ট্রোপোপজ। এই পজ শব্দের অর্থ PAUSE। আমরা যখন টিভি দেখি, যখন রিমোট কন্ট্রোল থাকে, সিডি চলে, বা আমি মোবাইলে কোনো মুভি বা কিছু দেখছি, পজ করে রাখি কোনো কাজের জন্য। তো এই পজ শব্দের অর্থ শান্ত থাকা। এই যে ট্রোপোপজ, সেই ট্রোপোপজে কোনো ধরনের টেম্পারেচার বাড়া কমা হয় না। সমস্ত আবহাওয়ার বিভিন্ন পজিশনগুলো, বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো শান্ত অবস্থায় থাকে এই ট্রোপোপজ বা স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, যেটা মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মিডিল অংশ। আচ্ছা, এই যে টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, কিন্তু ট্রোপোপজে টেম্পারেচার হচ্ছে -80 ডিগ্রি, অর্থাৎ উষ্ণতা কমতে কমতে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এবার আমরা যেটার মধ্যে চলে যাব সেটা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ঠিক ওপরের স্তর, অর্থাৎ ট্রোপোপজের পরই শুরু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে? এই স্ট্র্যাটোস্ফিয়ারের হাইট ট্রোপোপজ থেকে যদি আমরা ধরি তাহলে 35 কিলোমিটার। আর্থ সারফেস থেকে যদি আমরা দেখি তাহলে হাইট হচ্ছে 50 কিমি। আর্থ সারফেস থেকে যদি দেখি 50 কিমি, ট্রোপোপজ থেকে যদি দেখি 35 কিলোমিটার হাইট স্ট্র্যাটোস্ফিয়ারের। এই স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য, একে শান্তমণ্ডল বলা হয়। কেন শান্তমণ্ডল বলা হয়? এখানে আবহাওয়ার কোনো গোলযোগপূর্ণ অবস্থা সৃষ্টি হয় না, যেহেতু জলীয় বাষ্প এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি যে 75% উপাদানই রয়েছে ট্রোপোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের হাইট অনেক বেশি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতটা অ্যাক্টিভ নয়, সেই জন্য বায়ুমণ্ডলের উপাদানগুলো কিন্তু এখানে খুবই কম পরিমাণে রয়েছে, খুবই কম, এবং সেজন্য আবহাওয়া খুব শান্ত অবস্থায় থাকে। এখানে টেম্পারেচার যত উপরে উঠবো তত বাড়তে থাকবে। এর প্রধান একটা কারণ রয়েছে। ট্রোপোস্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি যত উপরে উঠছি টেম্পারেচার কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়, টেম্পারেচার বাড়তে থাকে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই স্তরের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে O3 বা ওজোন লেয়ার। 30 থেকে 35 কিলোমিটার এই হাইটে ওজোন লেয়ার রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এর প্রধান বৈশিষ্ট্য যে ওজোন লেয়ার এখন বর্তমানে আমরা জানি যে এই যে আর্থ লকডাউন চলছে, বিভিন্ন পরিবেশ দূষণের বিভিন্ন উপাদানগুলো খুব কম পরিমাণে আছে, এই ওজোন লেয়ার কিছুটা ওজোন হোল সৃষ্টি হয়েছিল। সেই ওজোন হোল কিছুটা হলেও রিকভার হচ্ছে। আর এই O3 লেয়ার আমাদের কি করে, সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রেগুলো আসে সেগুলো প্রচুর ক্ষতিকর আমাদের শরীরের জন্য। ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া, বিভিন্ন ধরনের রোগ কিন্তু শুধু মানুষের জন্য নয়, সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকুলে বাড়িয়ে দেয় সেই আল্ট্রাভায়োলেট রেকে অ্যাবজর্ব করে O3 লেয়ার। প্রাকৃতিক চাদর বা সৌর পর্দা হিসেবে কাজ করে
O3 লেয়ার আমাদেরকে রক্ষা করছে। এই O3 লেয়ার এই যে আল্ট্রাভায়োলেট রে স্ট্র্যাটোস্ফিয়ারে থেকে অ্যাবজর্ব করছে, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের টেম্পারেচার কিন্তু বাড়তে থাকে, যত উপরে ওঠে তত টেম্পারেচার বাড়তে থাকে। এর একটা প্রধান ক্যারেক্টারিস্টিক্স। এবং আমরা ট্রোপোপজ শেষ করেছিলাম -80°C, কিন্তু যখন স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়, যেটাকে আমরা স্ট্র্যাটোপজ বলি, স্ট্র্যাটোপজ 4°C টেম্পারেচারকে বিলং করে। অর্থাৎ ট্রোপোপজ যেখানে কনস্ট্যান্ট থাকে -80°C, স্ট্র্যাটোপজ যে মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মিডিলে রয়েছে সে 4° বা 4°C কনস্ট্যান্ট রাখছে স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, যেহেতু আবহাওয়া খুব শান্ত অবস্থায় থাকে, জেট বিমানগুলো খুব স্পিডে এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু চলাচল করতে পারে নির্বিঘ্নে। এবং সেই বিমান থেকে যে ধোঁয়া বা বাষ্প নির্গত হয়, সেই ধোঁয়া থেকে কিছুটা মেঘ তৈরি হয়, যার একটা সুন্দর নাম রয়েছে, মাদার MOTHER মাদার অফ পার্ল ক্লাউড। মাদার অফ পার্ল ক্লাউড বা শক্তি মেঘ এই স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। কারণটা হচ্ছে জেট বিমান থেকে যে ধোঁয়া নির্গত হয় তার থেকে এই মেঘ সৃষ্টি হয়, এটা অন্যতম একটি বৈশিষ্ট্য। তো এরপরে যে লেয়ারটা আমরা দেখব সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। জানি হয়তো একটু স্পিডে হয়ে যাচ্ছে, কারণ তোমরা হয়তো সেটাকে পজ করে দেখতে পারবে অথবা বেঁকে এসেও দেখতে পারবে ভিডিও। যেহেতু লেন্থ অনেক বড় হয়ে যাবে, আপলোডে অসুবিধা হতে পারে, সেহেতু অল্প লেন্থের মধ্যে ম্যাক্সিমাম ডেটাগুলো দেওয়ার জন্য একটু স্পিডে হয়তো আমাকে বলতে হচ্ছে। তো এরপরে আমরা যেটার মধ্যে ঢুকছি, মেসোস্ফিয়ার। মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যম, এটা একটি গ্রিক শব্দ। স্ফিয়ার মানে মণ্ডল। বায়ুমণ্ডলের সব থেকে, অ্যাটমসফিয়ারের সব থেকে কোল্ডেস্ট লেয়ার হচ্ছে মেসোস্ফিয়ার। -93°C টেম্পারেচার এখানে থাকে। আরেকটা বিষয় যে এখানে ঘনত্ব অনেক কমে যায় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের, সেহেতু বায়ুর চাপও কমতে থাকে। এই স্তরটি একটি হালকা স্তর, টেম্পারেচার সবচেয়ে কম থাকে -93°C। মেসোস্ফিয়ার, MESO, যেটা হচ্ছে মধ্যম বা মিডল, এটি একটি গ্রিক শব্দ। আরেকটা বিষয়, নৈশদ্যুতি মেঘ দেখা যায়, এটা আরেকটা ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টারিস্টিক। নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের আপার বা ঊর্ধ্ব পরিচলন স্রোতের জন্য কনভেনশনাল একটি কারেন্ট, আপার কনভেনশনাল কারেন্ট, তার জন্য কিছুটা জলীয় বাষ্প এখানে প্রবেশ করে যায়, সেজন্য মেঘের সৃষ্টি হয়, যাকে নৈশদ্যুতি মেঘ বলা হয়। এটা মেসোস্ফিয়ারের আরেকটি ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা বিষয় সেটা হচ্ছে মেসোপজ। মেসোস্ফিয়ারের উপরের লেয়ার আমরা প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে -93°C। মেসোস্ফিয়ারের হাইট কত? 80 কিমি। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় এই স্তরে। যখন পৃথিবীর মধ্যে আসার চেষ্টা করে মহাকাশ থেকে বিভিন্ন উল্কাপিণ্ডগুলো, তখন এই স্তরে টেম্পারেচারের ভ্যারিয়েশনের জন্য উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে পড়ে মেসোস্ফিয়ারে। তো ক্যারেক্টারিস্টিক্স ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু এখানে আসে, যে সব থেকে ঠান্ডা স্তর মেসোস্ফিয়ার, নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। আর মাদার অফ পার্ল ক্লাউড, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে তো আন্টার্কটিকায় দেখা যায়। জায়গা উল্লেখ করতে পারে অনেক সময় যে মাদার অফ পার্ল ক্লাউড, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখছিলাম যে জেট বিমানগুলো থেকে যে ধোঁয়া নির্গত হয়, সেক্ষেত্রে আন্টার্কটিকায় অধিক শীতলতার কারণে অনেক সময় শীতের সময় এই মেঘ দেখা যায়, যেটাকে মাদার অফ পার্ল ক্লাউড বলা হয় বা শক্তি মেঘ। আর নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। তো এরপরে যেটার মধ্যে আমরা ঢুকবো সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। THERMOSPHERE, নাম থেকেই বোঝা যাচ্ছে উষ্ণতম স্তর এবং হালকাও বটে। এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক কম থাকে। তো টেম্পারেচার 1200°C পর্যন্ত কিন্তু এটা প্রধান একটা ক্যারেক্টারিস্টিক্স।
500 কিলোমিটার, সারফেস থেকে 500 কিলোমিটার এর হাইট, এবং নাইট্রোজেন অক্সিজেন মেইন যে কম্পোনেন্টসগুলো আছে, আমরা বিষমমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারে পড়েছিলাম যে একদম নিচের লেয়ারে রয়েছে নাইট্রোজেন স্তর, তারপরে রয়েছে অক্সিজেন স্তর। তো এই নাইট্রোজেন আর অক্সিজেন লেয়ার কিন্তু এই থার্মোস্ফিয়ার অ্যাকর্ডিং টু দ্য ভ্যারিয়েশন অফ টেম্পারেচার যে লেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে নাইট্রোজেন আর অক্সিজেন লেয়ারটা হাইড্রোস্ফিয়ারের এই স্তরের মধ্যে ঢুকে পড়েছে। এখানে একটা প্রধান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারের যত উপাদানগুলো আছে তাদেরকে আমরা যদি 200% দেখি, তার 1 পার্ট, অর্থাৎ যদি আমি এটাকে 100% করি, 100%-এর মধ্যে 0.5%, মাত্র 0.5% রয়েছে এই স্তরে। বায়ুমণ্ডলের যত উপাদান আছে সমস্ত উপাদানের 0.5% রয়েছে থার্মোস্ফিয়ার। অর্থাৎ যত হাইট বাড়ছে মাধ্যাকর্ষণ শক্তি কমতে থাকছে, সেই জন্য থার্মোস্ফিয়ার অনেকটা উপরে 500 কিলোমিটার, সেহেতু বায়ুমণ্ডলের উপাদানগুলো আস্তে আস্তে কমতে থাকে। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ার কারণ হচ্ছে সূর্যের যে গামা রশ্মি বা অতিরঞ্জন রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, সবগুলোই কিন্তু অতিবেগুনি রশ্মি এই স্তরে শোষণ হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তরে থার্মোস্ফিয়ারে। সেই জন্য টেম্পারেচার বেড়ে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, আয়নিত অবস্থায়, আয়োনাইজড হয়ে থাকে। সেজন্য অনেক বইতে থার্মোস্ফিয়ারের পরে আয়নোস্ফিয়ার বলে আরেকটা লেয়ার থাকতে পারে, কিন্তু থার্মোস্ফিয়ারে যেহেতু এই উপাদানগুলো আয়োনাইজড হয়ে যায়, থার্মোস্ফিয়ারের আরেকটা নাম অনুসারে আমরা এই লেয়ারকে আয়োনোস্ফিয়ার বলতে পারি। সেই জন্য এই আয়নোস্ফিয়ারের জন্যই মেরুজ্যোতি, আয়নিত কণাগুলি যখন সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রেগুলো আসছে তখন আলোক বিচ্ছুরণ দেখা যায়, যেটা সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা বা কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা, আরোরা বোরিয়ালিস আর আরোরা অস্ট্রালিস, যেটা আমরা আরও বিলো স্ট্যান্ডার্ড পড়েছি। তো এখানে ছোটো প্রশ্ন হিসাবে থাকতে পারে যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? এই থার্মোস্ফিয়ার, যেটার আরেকটা নাম আয়নোস্ফিয়ার। তো বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার কিন্তু পৃথিবীতে ফিরে আসে। এই স্তরই কিন্তু সেই স্তর যেটাকে আমরা বলছি থার্মোস্ফিয়ার, বা এর আরেক নাম অনুসারে আয়নোস্ফিয়ার। অনেক বইতে কিন্তু দুটো লেয়ার আলাদা থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে, এটাও কিন্তু আরেকটা এই স্তরের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। এরপরে আমরা যেটাই ঢুকবো, স্ফিয়ার। এক্সো এই শব্দের অর্থ হচ্ছে বাহির, অর্থাৎ বাইরের দিকের যে স্তর। এক্সোস্ফিয়ার 750 কিলোমিটার পর্যন্ত এর হাইট থাকে, 750 কিলোমিটার। একটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কৃত্রিম যে উপগ্রহগুলো থাকে, সেই কৃত্রিম উপগ্রহগুলোর কক্ষপথ কিন্তু এই স্তরে অবস্থান করে, এবং হাইড্রোজেন ও হিলিয়াম স্তর দ্বারা এই স্তরটি গঠিত। টেম্পারেচার অনেক বেশি এই স্তরে। এবং এরপরে যেটার মধ্যে আমরা ঢুকবো সেটা হচ্ছে যে ম্যাগনেটোস্ফিয়ার। আমরা জানি যে যেটাকে বলা হয় মুক্তি বেগ, কোনো একটা বস্তুকে 11.2 কিমি পার সেকেন্ডে যদি ওপরের দিকে ছোড়া যায়, সেটা কিন্তু আর পৃথিবীতে ফিরে আসে না, স্কেপ ভেলোসিটি, অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায়। এটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পৃথিবীর সমস্ত বস্তুকে আকর্ষণ করতে পারে বা করে রাখতে পারে, তারপর কিন্তু সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায়। 10,000 কিলোমিটার পর্যন্ত এই ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার, এবং এই ম্যাগনেটোস্ফিয়ারে বিভিন্ন গ্যাসের ইলেকট্রন বা প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এবং সেটা বায়ুমণ্ডলকে ঘিরে বা বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে। বিভিন্ন গ্যাসের ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই ম্যাগনেটোস্ফিয়ারে, যেটা হচ্ছে যে ভ্যান অ্যালেন বিকিরণ। সেটা হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে দুটি লেয়ার, একটা 3000 কিলোমিটার আর একটা 16,000 কিলোমিটার, যেটা ম্যাগনেটোপজ সৃষ্টি করেছে। তো নিরক্ষীয় অঞ্চলে এই যে বিভিন্ন গ্যাসের ইলেকট্রনস বা প্রোটনসগুলো দ্বারা বিভিন্ন গঠিত যে চৌম্বক ক্ষেত্র,
সেই চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে, যেটাকে বলা হচ্ছে যে ভ্যান অ্যালেন বিকিরণ। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে যে থার্মোস্ফিয়ারে এত টেম্পারেচার কি করে ইনক্রিজ হয়, থার্মোস্ফিয়ারের টেম্পারেচার এত বাড়তে থাকে কি করে। অনেক উপরে অবস্থান করেছে, তা সত্ত্বেও থার্মোস্ফিয়ার যতগুলো লেয়ার আছে তার মধ্যে থার্মোস্ফিয়ারের দ্রুত হারে টেম্পারেচার কি কারণে বাড়তে থাকে। প্রথম বিষয় হচ্ছে যে থার্মোস্ফিয়ার গঠিত অক্সিজেন এবং নাইট্রোজেন এই গ্যাস দ্বারা, এবং সূর্য থেকে আগত বিভিন্ন ধরনের রঞ্জক রশ্মি বা বিভিন্ন গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, এই সমস্ত কিছুই কিন্তু এই অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাস দ্বারা শোষিত হচ্ছে, টেম্পারেচার বাড়ছে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে থার্মোস্ফিয়ারে টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের পরমাণুগুলোকে ভেঙে ইলেকট্রন জেনারেট করে সূর্যের যে ক্ষুদ্র তরঙ্গরশ্মি আসে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই কারণে থার্মোস্ফিয়ারের টেম্পারেচার দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। তো বিভিন্ন লেয়ারগুলো ডিপলি যেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ড আলোচনা করা হলো, পরবর্তী ভিডিও আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি রেডি করব, পরের পার্ট রেডি করব, পার্ট 3। এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেহেতু আমরা মাধ্যমিকের অনলাইন ক্লাস শুরু করেছি। পরপর এখন পার্টগুলি আমরা অনলাইনে দিতে থাকবো। তো বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করতে পারো এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য